ফ্রি ফ্রি ভাবে করে যাচ্ছে। তো আমি একদিন তাকে বলি যে এভাবে ফ্রি ফ্রি আর করা যাবে না, তুমি আমাকে বিয়ে করো। আমি অনেকবার তাকে আমি বুঝিয়ে বলি, সে বিয়ে করতে কোনোভাবেই রাজি না। হঠাৎ আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর আমি তাকে বলি যে তুমি তো আমাকে বিয়ে করছো না, এখন তুমি আমার সাথে সবসময় টাইম স্পেন্ড করো, একসাথে রাত কাটাও, ঘুরতে যাও, এটা সেটা। এখন তো তোমার বাচ্চা আমার পেটে চলে আসছে। সে কোনোভাবেই সে বিশ্বাস করে না। তো অনেক কিছু বোঝানোর পর, অনেক কিছু বলার পর আমি বললাম যে তুমি ডাক্তারি পরীক্ষা করো, করার পর তুমি বুঝতে পারবা যে তোমার বাচ্চা আমার পেটে আসছে কিনা। তো সে অনেক কিছু চিন্তা ভাবনা করে সে বলতে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। তারপর সে মেনে নেয় তার সন্তান, সে মেনে নেওয়ার পর তার সম্পত্তির যা যা আছে সে অর্ধেক আমার সন্তান, তার ফিউচার বা আমার আমার নামে তার অর্ধেক সম্পত্তি লিখে দেয়। কিন্তু আমরা এখনো বিয়ে করিনি। তো বিয়ে করিনি, আমি চিন্তা ভাবনা করছি বিয়ে করব, কিন্তু আমার যে দেবরটা সে সে বিয়ে করবে না, কিন্তু তার বাচ্চা, তার সন্তান, সেটা সে স্বীকৃতি দিবে। তো তো আমি তাকে বলি যে বাচ্চা সন্তানের স্বীকৃতি দিলে খালি হবে, আমাকে তো বিয়ে করতে হবে। তাহলে তাদের ফিউচারটা কি হবে, তার সন্তানের কি হবে? এখন বাচ্চা যখন বড় হবে তখন তো মাকে জিজ্ঞেস করবে যে একজনের হয়তো বাবা আছে, তাহলে আমার বাবা কে? হয়তো মানুষের কাছে সেটা তো আমার পরিচয় করে দিতে হবে যে তার বাবা কে। তো গাইস, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা জীবন কাহিনী। তো কাহিনীটা হচ্ছে, আমার বিয়ের পর আমার জামাই মারা বাট আমার হাজবেন্ড সে মারা যাওয়ার পর আমি দেখলাম যে আমার দেবর আমার প্রতি অনেক দুর্বল। তো আমার দেবর আমার সাথে মানে এমনিতে ভালো ব্যবহার করে, কিন্তু অনেক দুর্বল। সে আমাকে কখনো আমার বাপের বাড়ি যেতে দেয় না। তো আমার স্বামী যা যা করতো, মানে আমার স্বামীর যে শূন্যস্থান বা যেটাকে বলে, সেটা আমার দেবর সেটা পূর্ণ করে। আমার বাপের বাড়ি যেতেও দেয় না। তো আমি একদিন তাকে বলি যে আমার হাজবেন্ড মারা গেছে, তো আমার হাজবেন্ডের যত সম্পত্তি আছে সেটা আমারটা আমাকে বুঝিয়ে দাও। সে কোনোভাবে আমারটা আমাকে বুঝিয়ে দিচ্ছে না। তো দেখলাম যে সে আমার প্রতি অনেক দুর্বল। সে আমার সাথে যা কিছু করছে সবকিছু ফ্রি ফ্রি করে ফ্রি ফ্রি ভাবে করে যাচ্ছে। তো আমি একদিন তাকে বলি যে এভাবে ফ্রি ফ্রি আর করা যাবে না, তুমি আমাকে বিয়ে করো। আমি অনেকবার তাকে আমি বুঝিয়ে বলি, সে বিয়ে করতে কোনোভাবেই রাজি না। হঠাৎ আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর আমি তাকে বলি যে তুমি তো আমাকে বিয়ে করছো না, এখন তুমি আমার সাথে সবসময় টাইম স্পেন্ড করো, একসাথে রাত কাটাও, ঘুরতে যাও, এটা সেটা। এখন তো তোমার বাচ্চা আমার পেটে চলে আসছে। সে কোনোভাবেই সে বিশ্বাস করে না। তো অনেক কিছু বোঝানোর পর, অনেক কিছু বলার পর আমি বললাম যে তুমি ডাক্তারি পরীক্ষা করো, করার পর তুমি বুঝতে পারবা যে তোমার বাচ্চা আমার পেটে আসছে কিনা। তো সে অনেক কিছু চিন্তা ভাবনা করে সে বলতে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। তারপর সে মেনে নেয় তার সন্তান, সে মেনে নেওয়ার পর তার সম্পত্তির যা যা আছে সে অর্ধেক আমার সন্তান, তার ফিউচার বা আমার নামে তার অর্ধেক সম্পত্তি লিখে দেয়। কিন্তু আমরা এখনো বিয়ে করিনি। তো বিয়ে করিনি, আমি চিন্তা ভাবনা করছি বিয়ে করব, কিন্তু আমার যে দেবরটা সে বিয়ে করবে না, কিন্তু তার বাচ্চা, তার সন্তান, সেটা সে স্বীকৃতি দিবে। তো তো আমি তাকে বলি যে বাচ্চা সন্তানের স্বীকৃতি দিলে খালি হবে, আমাকে তো বিয়ে করতে হবে। তাহলে তাদের ফিউচারটা কি হবে, তার সন্তানের কি হবে? এখন বাচ্চা যখন বড় হবে তখন তো মাকে জিজ্ঞেস করবে যে একজনের হয়তো বাবা আছে, তাহলে আমার বাবা কে? হয়তো মানুষের কাছে সেটা তো আমার পরিচয় করে দিতে হবে যে তার বাবা কে। আমি যদি সে পরিচয়টাই যদি না করাই, তাহলে কিরকম হলো বিষয়টা? তো তাকে অনেক চিন্তা ভাবনা করার পর বলতেছে, ঠিক আছে, আমি তোমাকে এমনি প্রতিনিয়ত টাইম দিব, তবে আমার আরেকটা বিয়ে করতে হবে। বললাম যে তুমি যদি বিয়ে করো তাহলে তোমার বাচ্চার কি হবে? এটা তো তোমার বাচ্চা। তো বলতেছে আমার বাচ্চার আর কি হবে, আমি তো আমার সম্পদের অর্ধেক আমি তোমার নামে দিয়েই দিছি। যেহেতু আমার সম্পদের অর্ধেক আমি তোমার নামে দিয়ে দিছি,
তাহলে আর কি সমস্যা। মানে এইভাবে সে আমাকে বুঝাচ্ছে, আমি তাকে বুঝাচ্ছি। মাঝে মাঝে আমাদের মধ্যে অনেক রাগ হয়, অভিমান হয়, ঝগড়া হয়। কিন্তু আমি যখন ঝগড়া করি তখন আমি তাকে বুঝাই যে তোমার বাচ্চা আমার পেটে চলে আসছে, আমরা এইভাবে আর থাকবো না, আমরা বিয়ে করব। কিন্তু সে কোনোভাবেই বিয়ে করতে চায় না। সে বলে যে বিয়ে করতে হবে কেন, তোমার তো যা যা প্রয়োজন আমি তোমাকে সব কিছুই দিচ্ছি, তাহলে তোমাকে আবার বিয়ে করতে হবে কেন। মানে এক কথাতেই এমনিতে সব কিছু দিবে কিন্তু সে আমাকে বিয়ে করবে না। তো আমি তাকে বলি যে বিয়ে যদি না করো তাহলে তুমি আমার কাছে কেন আসছো? আজকে আমার একটা সন্তান আমার পেটে চলে আসছে, সে দুনিয়াতে আসবে, সে তো নিষ্পাপ একটা মানুষ, সে দুনিয়াতে আসবে, তো তার কি হবে? সে বলতেছে তার কি হবে, সেটা তো আমার সন্তান, আমি তো জানি। সেইটা বলেই তো আমি আমার সন্তানকেও অর্ধেক সম্পত্তি আমি লিখে দিয়েছি তোমার নামে। তুমি আমার সন্তানকে নিয়ে তুমি আমার বাড়িতেই থাকো, বাহিরে কেউ জানবে না যে ওটা আমার সন্তান, কিন্তু যা জানবে তুমি আর আমি জানবো। তো আমি বললাম যে আমার সন্তান বাহিরের কেউ জানবে না, সে যখন বড় হবে তখন তো সবাই দেখবে, তখন সে তো নিজেও আমাকে প্রশ্ন করবে যে আমার বাবাকে, তখন আমি কি বলবো? বলতেছে তখন বলবো যে না তোমার বাবা নেই, মারা গেছে বা এইটা সেটা। বললাম যে যদিও মারা যায় তাহলে তার তো একটা বংশ পরিচয় আছে, তো সে বংশ পরিচয়টা কি হবে? সে বলতেছে তার কোনো বংশ পরিচয় হবে না, সে একজন মানুষ, মানুষ হয়ে দুনিয়াতে আসবে, বাস এইটা হলো কথা। তো আমারও ভুল আছে, আমি কেন বা তার সাথে এরকমটা করলাম, কিন্তু আমি তো করতে চাই নাই, যেহেতু আমার হাজবেন্ড নাই, আমারও তো মনে চায় কিছুটা। তো সেই আবেগটা আমি কন্ট্রোল করতে পারি না বলে আমি তার সাথে এরকম কাজে জড়িত হই, কিন্তু আমি বুঝতে পারিনি সে যে আমার সাথে এরকমটা বেইমানি করবে। তো আমি তাকে প্রায় সময় বলতাম যে দেখো যদি আমাদের বাচ্চা পেটে চলে আসে, যদি বাচ্চা পেটে চলে আসে তখন কি হবে? কিন্তু তারা তখন বলতো যে না কিছু হবে না, বাচ্চা পেটে চলে আসলে আমি মেনে নিব, আমি মেনে নিব, এরকম ভাবে সে আমাকে বলতো। কিন্তু এখন দেখছি যে আমার বাচ্চাকে সে ঠিকই মেনে নিছে, কিন্তু আমাকে সে মেনে নেয় না। বিষয় হচ্ছে এরকম। তো আমি জানি না যে আমার বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব। তবে আমার একটাই কথা যে আমি এখনো সিঙ্গেল আছি, আমি একজন সিঙ্গেল মাদার। একজন সিঙ্গেল মাদার হিসেবে আমি বলবো যে যেহেতু আমরা এখনো বিয়ে করে নেই, ভালো একটা মানুষ পেলে আমি তাকে বিয়ে করব। ভালো একজনকে পেলে আমি তাকে বিয়ে করব, যে এমন একজনকে বিয়ে করব যে সে যেন সবসময় আমাকে ভালো রাখে বা আমাকে যেন একটা ভালো পরিবেশে রাখে, যেহেতু আমার হাজবেন্ড নেই, এরকম আর কি বিষয়টা। আমার হাজবেন্ড যেহেতু নেই আমি ওরকম দেখে বিয়ে করবো, আমি যেন তার সংসারের জন্য ভালো থাকতে পারি। আমি আর ওই পরিবারে নিয়ে থাকতে চাই না, আমি আমার মতো করে যেতে চাই, আমি আমার মতো করে থাকতে চাই, আমার দুইটা বাচ্চা নিয়ে আমি আমার মতো করে বাঁচতে চাই, এই হলো ব্যাপারটা। আর বিষয়টা হচ্ছে যে কারণ আমি জানি না যে সবার জীবনে এরকমটা হয় কিনা, যদিও কারো জীবনে এরকমটা হয় আমি বলবো যে আপু আপনাদের আবেগটা আপনার কন্ট্রোল করে রাখবেন। আবেগ এমন একটা জিনিস, আবেগ দিয়ে কিন্তু মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে, বিষয় রয়েছে এরকম। তো আপনারা আবেগ দিয়ে এমন কোনো কিছু করবেন না সেটা আপনার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা আসতে পারে, বা আপনার জীবনে যে আসবে আপনার সন্তান তার জীবনে একটা মানে দুর্ঘটনা হয়ে আসতে পারে, ওরকম আবেগ আপনারা কখনো করবেন না। তো আপনারা সবসময় আবেগটা কন্ট্রোল করে রাখবেন। আর হচ্ছে পুরুষরা যারা আছেন তারাও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, এমন কোনো কিছু করবেন না, সে দেবর হোক বা সে ভাই হোক, ভাবি হোক, বোন হোক, যেমন হোক, আপনারা ওরকম কোনো কিছু করবেন না যেটা আপনার জীবনে কঠিন একটা সম্মুখীন হতে হয়। আপনারা নিজের আবেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নিজের আবেগটাকে ধরে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই। আপনারা যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।